বাংলাদেশে খুব স্ট্রং কাউন্টার টেররিজম ড্রাইভ আছে। স্বার্থ রক্ষা করার ছাড়া বাংলাদেশের ব্যাপারে ভারত খুব একটা আগ্রহী না। পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো কথা নাই, আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। রক্ত বেচে দিব কিন্তু দেশের মাটি বিক্রি করব না, ওই জিনিসটা আমাদের পলিটিশিয়ানদের ভিতরে এখনো গ্রো করে নাই। আমরা এত বেশি অশিক্ষিত যে আমরা নিজের দেশের স্বার্থ বুঝি না। পলিটিক্যাল যে স্পেকট্রামটা আছে ওইখানে তো চেঞ্জ আল্লাহ চাইলে আসবে। যেদিন আপনি মানুষকে শিক্ষিত, সচেতন এবং গৌরব সমৃদ্ধ করতে পারবেন, দেশপ্রেমিক করতে পারবেন, সেদিন আপনার নেতা অটোমেটিক্যালি মাথা উঁচু করে কথা বলবেন। বাংলাদেশে এখন যে দিন দরবার করার যে বিষয়, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের ক্ষেত্রে এখন তো একটা নতুন সরকার, যে সরকারের পেছনে জনসমর্থন রয়েছে, নির্বাচিত সরকার, জনগণের মানে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে ভারতের যে এই যে কার্ডগুলো তারা খেলতে পারে বলে আমরা মনে করছি, কারণ এগুলো তো একটা যে কাজগুলোই করেছেন তাদের তো একটা ইন্টেনশন অবশ্যই আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারে, বিশেষ করে বর্ডারের কথা যদি বলেন, আমরা দেখেছেন যে এই দুইজন বোধহয় গতকালও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুইজনকে গুলি করে মেরেছে। তো প্রায়ই তো তারা এই কাজটা করছে। না, এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে ভারতের সাথে বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত আছে, এই সীমান্তটা হচ্ছে পৃথিবীর নৃশংসতম সীমান্তের একটি। এবং এই সীমান্তের যে বিএসএফ আছে তাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্স বলার চেয়ে অনেকে বুচার সিকিউরিটি ফোর্সই বলতে চায়। কারণ শুধুমাত্র নিরস্ত্র অবস্থায় একজন মানুষ যখন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে, তখন যখন তাকে আপনি গুলি করে মেরে ফেলেন, কোনো বিচারের সুযোগ নাই, কোনো মানে কেন সে ক্রস করলো, কি উদ্দেশ্য ছিল, এগুলো কোনো কিছু যাচাই ছাড়াই আপনি যখন গুলি করে মেরে ফেলেন, এবং মাঝে মাঝে আপনার বীরত্ব দেখানোর জন্য যখন তার কাটার উপরে কিশোরী ফেলানিকে আপনি ঝুলিয়ে রাখেন কয়েকদিন এবং ওই লাশটা নামাইতে দিতে চান না, তখন এখানে না আসলে শুধুমাত্র আপনি এই যে দুইটা দেশের রিলেশন আছে, এই রিলেশনটা খুব সহজভাবে দেখা খুব কঠিন হয়ে যায়। এখানে আপনাকে জিওগ্রাফি মাথায় রাখতে হবে, এখানে আপনাকে সিকিউরিটি ডাইমেনশনটা মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে এই দুইটা দেশের ভেতরে যে ডেমোগ্রাফি আছে এবং ইতিহাস আছে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনি দেখবেন, তখন আপনি যেটা দেখতে পাবেন, স্পেশালি আমরা যদি অনেক লম্বা ইতিহাসে না যাই, নিকট অতীতে আমরা যেটা দেখব যে এই ইন্টারিমকেই তো তারা মৌলবাদী সরকার, ইউনূসকে একজন মৌলবাদী শাসক, এগুলো বলার চেষ্টা করেছে। তারা তাদের পুরা মিডিয়া যে ফ্যাকাল্টি আছে এটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইনে, যেখানে বাংলাদেশের মাইনরিটি কার্ডটা তারা ওই সময় খুব চমৎকারভাবে খেলার চেষ্টা করেছিল, যেটা আসলে ধোপে টেকেনি, ঠিক আছে? তো এই জাতীয় জায়গাতে এসে এখন ধরেন নতুন করে এই যে 91 লাখ আর এদিকে 19 লাখের যে নতুন থ্রেট এবং পুশব্যাক পুশিনের যে কার্ডটা তারা প্রিপেয়ার করছে, এটাও তারা এখন র্যান্ডমলি ইউজ করবে আমাদের এগেনস্টে লিভারেজ পাওয়ার জন্য, অস্থির করে রাখার চেষ্টা করবে এই জায়গায়। এখন বাংলাদেশের কাছে ভারতের স্বার্থের জায়গাটা খুবই সীমিত। দুইটা মাত্র জায়গায় ভারতের স্বার্থ আছে বাংলাদেশে। একটা হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগের জন্য আমাদের ভেতর দিয়ে ট্রানজিট দরকার তাদের। আদারওয়াইজ মনে করেন সেই আগরতলা থেকে কলকাতা 1400 কিলোমিটার, আর বাংলাদেশের পেটের ভেতর দিয়ে যেতে পারলে 500-550 কিলোমিটার। সুতরাং এটা অনেক ফুয়েল বাঁচায়, অনেক সময় বাঁচায়, সুতরাং এটা ওরা চায়। আর দ্বিতীয় যে স্বার্থ আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব স্ট্রং কাউন্টার টেররিজম ড্রাইভ আছে। এই কারণে বাংলাদেশের নর্মালি আমরা এই যে ধরেন ভারতে এই মুহূর্তে প্রায় 60টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, তারা এটাকে অত্যন্ত কঠোরভাবে দমানোর চেষ্টা করছে, যার ভিতরে ধরেন নকশালিস্ট আছে, নাগাদের আন্দোলন আছে, আসামিদের আন্দোলন আছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এগুলো এদেরকে বাংলাদেশ ঠাঁই দেয় না বাংলাদেশের ভূমিতে। এইটা তো ভারত সবসময় চায় যে বাংলাদেশ তাদের এই সাপোর্টটা দিক, আদারওয়াইজ তো এই দেশগুলো বিভিন্নভাবে মানে টেরোরিজমটা ছড়ায় পড়বে এই জায়গায়। তো এখন এই দুটো স্বার্থ রক্ষা করার ছাড়া বাংলাদেশের ব্যাপারে ভারত খুব একটা আগ্রহী না, সেটা বোঝা যাচ্ছে। সো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে খুব সতর্ক পদক্ষেপ রাখতে হবে, কারণ বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে আসলে কোনো বাফার কান্ট্রি না। বাংলাদেশ হচ্ছে একটা ব্রিজ। কিসের ব্রিজ? ব্রিজ হচ্ছে এই মুহূর্তে বে অফ বেঙ্গলের কারণে বাংলাদেশে 3টা দেশের ইন্টারেস্ট প্লে করতেছে। এটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইউএসএ, রাইট?
তো এই তিনটা দেশের যে ইন্টারেস্ট আছে এইটাকে হেজিং করাটা বাংলাদেশের জন্য এখন একটা প্রায়োরিটি। এখন অনেকে বলবো যে এটা কীভাবে করবে, কারণ পাকিস্তান করতেছে না। পাকিস্তান তো একই সাথে মনে করেন যে চীন এবং ইউএসএ দুজনেরই ফ্রেন্ড, ওহি এবং নকুল দুজনের বন্ধু চীন। তাহলে এই জায়গায় মনে করেন যে আমার কি হইতে হবে, আমার হইতে হবে ভারত এবং চীন দুজনের ভেতরই ফ্রেন্ড। বাংলাদেশের জন্য কাজ একটু সোজা হয়ে গেছে, কারণ চীন যে পরিমাণ রেসে আগায় গেছে এখন, স্পেশালি এই ইরান ক্রাইসিসের পরে পুরা পৃথিবী মনে করেন যে থরথর করে মানে থরহরিকম্প, কিন্তু একটা মাত্র দেশ ঠান্ডা মাথায় বসে আছে, সেটা হচ্ছে চীন। ঠিক আছে, এবং চীন লিড করতেছে সব কিছু। পেট্রোডলার শিফট হয়ে এখন পেট্রো ইউয়ানে যাওয়ার সময় চলে আসছে। এরকম একটা পরিস্থিতিতে চীন যেহেতু ভারতেরও উজানের রাষ্ট্র, সুতরাং তিস্তা পোহা পরিকল্পনা এবং অন্যান্য নদীর যে ম্যানেজমেন্ট আছে, এই জায়গায় কিন্তু চীনের সাথে ফ্রেন্ডশিপ আমাদের ভালো কাজে লাগবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। একই সাথে পাকিস্তান যেহেতু ওই যে বুনো ওলের এগেনস্টে বাঘা তেঁতুল হচ্ছে পাকিস্তান, সুতরাং পাকিস্তানের সাথে আমাদের যেহেতু ধর্মীয় মিল আছে, প্লাস হচ্ছে ধরেন পাকিস্তান এবং বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংযুক্ত আছে, এবং পাকিস্তান এবং বাংলাদেশ যখন নিকটে থাকে তখন আসলে এই বুনো ওলটা একটু কন্ট্রোলে থাকে। সুতরাং এটাকে কন্ট্রোলে রাখার জন্য পাকিস্তানের সাথেও আমাদের নৈকট্য থাকতেই পারে এই জায়গায়, কারণ পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো কথা নাই, আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। বাংলাদেশকে তার ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করতে হবে। দুইটা জায়গায় সমস্যা আছে এই জায়গায়, আমি জানি না আর কতটুকু সময় আছে। 2 মিনিটে বলেন। 2 মিনিটে আমি বলার চেষ্টা করি। দুইটা জায়গায় সমস্যা আছে। এই সমস্যা দুইটা না থাকলে পরে আজকে আকাশ ভাই আপনিও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতেন, তাহলে আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে এইখানে টিকে থাকতাম। কারণ প্রথমেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই ভারত ধরেন গোয়া দখল করে ফেলছিল, হায়দ্রাবাদ দখল করে ফেলছিল, সিকিম দখল করে ফেলছিল, সেই ভারত পারলে বাংলাদেশ দখল করে ফেলতো, কিন্তু করে নাই মানে হচ্ছে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুভেন্দুবাবু এখন 1 মিনিটে বলুক আর 1.5 মিনিটে বলুক, ওনার দেশের সামরিক কর্মকর্তারা খুব ভালো মতোই জানেন এই বাংলাদেশ দখল করে ফেলা এত সহজ নয় ঐতিহাসিকভাবে। সুতরাং বাংলাদেশ স্বাধীন থাকবে, কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দ্বিবিধ। আমি যেটা বললাম, প্রথম সমস্যা হচ্ছে আমাদের পলিটিশিয়ানরা খুব সস্তায় বিক্রি হয়। ঠিক আছে, খুবই সস্তায় বিক্রি হয়, এবং তাদের ভিতরে ওই জুনুনটা নাই, ওই দেশের জন্য যে মানে ধরেন ইরানি নেতৃত্বের ভিতরে যে ইয়াটা থাকে, যে একদম হৃদয়ের গভীরে দেশের জন্য যে মানে আমার রক্ত বেঁচে দিব কিন্তু দেশের মাটি বিক্রি করব না, ওই জিনিসটা আমাদের পলিটিশিয়ানদের ভিতরে এখনও গ্রো করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর সমস্যা আমাদের, আমরা অশিক্ষিত। ঠিক আছে, আমরা এত বেশি অশিক্ষিত যে আমরা নিজের দেশের স্বার্থ বুঝি না। ঠিক আছে, সো আমাদের দেশের মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে পলিটিক্যাল যে স্পেকট্রামটা আছে, ওইখানে তো চেঞ্জ আল্লাহ চাইলে আসবে। কারণ আল্লাহও কিন্তু এখানে একটা ইশারা দিয়ে দিছে, বলছে যেই জাতি যেমন তার নেতা ওরকম হবে। আগে আমাদের ভাই মানুষের পিছনে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের দেশে বারবার বোঝানো হয় যে আমাদের দেশের মানুষ হচ্ছে আমাদের বোঝা। গণচীনে কিন্তু মানুষ বোঝা না। আজকে গণচীনে যখন আপনার ফুড পান্ডার খাবার আসে হচ্ছে ড্রোনে করে, আর আপনার ওই চীনের মানুষের বাসার রোবট গিয়ে খাবার রিসিভ করে নিয়ে আসে। ওদের দেশের জনসংখ্যা তো অনেক বেশি ছিল। আমাদের দেশে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে মানুষকে শিক্ষিত করতে হবে। যেদিন আপনি মানুষকে শিক্ষিত, সচেতন এবং গৌরব সমৃদ্ধ করতে পারবেন, দেশপ্রেমিক করতে পারবেন, সেদিন আপনার নেতা অটোমেটিক্যালি মাথা উঁচু করে কথা বলবে।